যে হিস্টোরিটা, যে ভার্সন কন্ট্রোলের প্রসেসটা কিভাবে থেকে শুরু হয়ে বর্তমানে কোন অবস্থায় এসে পৌঁছাইছে, এটা একটু আলাপ আলোচনা করব। আর আমরা হচ্ছে এই ভার্সন কন্ট্রোল ম্যানেজমেন্ট যেটা আমরা করি, নর্মালি তো আমরা গিট হাব এবং গিটের সাহায্যেই করি। সো এই গিট ম্যানেজমেন্ট নিয়ে আমরা একটা ল্যাব ক্লাস করব সামনে। সো তখন হচ্ছে আমরা একটু গিট হাবের বিভিন্ন জিনিসপত্র কেমনে কি করা যায় এগুলো হয়তো একটা ক্লাসে দেখব। ওকে, ঠিক আছে তাইলে আমি স্লাইডটা শেয়ার করি, এরপরে আমরা শুরু করি। ওকে, ঠিক আছে, তো আমার মনে হয় আমরা শুরু করে দিতে পারি। আহ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো?
ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, তাইলে আমরা মনে হয় শুরু করে দিতে পারি। সো আজকে আমাদের মেইন পড়ার টপিক বা আলোচ্য বিষয় হচ্ছে সোর্স কোড ম্যানেজমেন্ট আর ভার্সন কন্ট্রোল সিস্টেম। সো আমরা হচ্ছে দুইটা জিনিসের সাথেই পরিচিত। সোর্স কোড ম্যানেজমেন্ট মেইনলি হইল যে আমরা যে প্রজেক্ট গুলাতে কোড করি, নর্মালি আমাদের এখন পর্যন্ত একাডেমিক লেভেলে আমরা যে প্রজেক্ট করি বা কোড করি, ওগুলাতে সাধারণত দেখা যায় যে আমরা একাই পুরা কোডটা করে থাকি বা হয়তো বা দুই তিনজনের গ্রুপে করি এবং প্রজেক্টের স্কেলটা অনেক ছোট থাকে। তো ওই ক্ষেত্রে হয়তো কোড ম্যানেজমেন্টটা নিয়ে খুব একটা প্যারা হয় না। বাট তারপরেও যখন মাল্টিপল পিপল একটা প্রজেক্টে কাজ করে, তখন কিন্তু মানে প্যারালালি লোকজন কাজ করতে পারে, এক একজন এক এক পার্টে কাজ করতে পারে। তো এই জিনিসগুলোর কিন্তু কোঅর্ডিনেশনটা রাখা খুব ইম্পর্টেন্ট। নাহলে দেখা গেল তোমরা দুই ফ্রেন্ড হইলে এক জায়গা থেকে কোডিং শুরু করছো, দেন দুইজন দুই পার্টের কাজ করছো এক সপ্তাহ, কোনো কোঅর্ডিনেশন ছিল না, কোনো জায়গায় তোমরা কোড গুলা মেইনটেইন করো নাই। দেন একসাথে যখন এক উইক পরে তোমরা কোড দুইটা একত্রে জোড়া দিয়ে ধরো এক্সিকিউট করতে গেছো, তখন দেখবে যে ওটা কাজ করবে মোস্ট প্রবাবলি। সো এটার পিছনে কারণটা কি? এই যে তোমার ফ্রেন্ড যে কি চেঞ্জ করছে এগুলা তুমি দেখতে পারো না, বা এই যে জিনিসগুলো তুমি হচ্ছে তোমার কোডে অ্যাডাপ্ট করতে পারো না। আবার উল্টাটাও সত্য, আবার তোমার ফ্রেন্ড কি কি কোড করতেছে কেমনে করতেছে এটা তুমি জানো না, আবার তোমার ফ্রেন্ডও জানে। সো এই জিনিসগুলোর জন্যই আমাদের যেটা করতে হয়, যখন আমরা কোলাবোরেটিভলি বা টিমে হচ্ছে প্রজেক্টে কাজ করি বা সফটওয়্যার ডেভেলপ করি, তখন আমাদের সোর্স কোডটা ম্যানেজ করাটা খুব গুরুত্বপূর্ণ। যে আমরা সোর্স কোডটা এমন ভাবে ম্যানেজ করব যেন মাল্টিপল পিপল প্যারালালি ওইটার মধ্যে কাজ করতে পারে এবং একজনের কাজ আরেকজনের কাজকে বাধাগ্রস্ত না করে বা প্রবলেমের মধ্যে না ফেলে। ঠিক আছে। তারপর অনেক সময় এরকম দেখা যায় একটা সফটওয়্যার আমি বানাইছি, দেন ওই সফটওয়্যারের মধ্যে আমি কিছু চেঞ্জ করবো, কিছু বাগ ফিক্স করবো, কিছু নতুন ফিচার অ্যাড করবো, বা ওই সফটওয়্যারে কোনো ঝামেলা থাকলে ওইটা আমি সলভ করবো। তো ওই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমি যে সলিউশনটা করি বা সলভটা করি, ওটার ফলে দেখা যায় যে অন্য কোনো জায়গায় কোনো প্রবলেম হতে পারে। তো তখন কেন এই প্রবলেমটা হয়েছে এটা ট্রেস করার জন্য হইতে পারে না যে আমি আগের কোডের অবস্থায় ফিরে যেতে চাই। তো তুমি যদি কোডটার একটা জায়গায় মেইনটেইন করো জাস্ট, তাহলে দেখা যাবে তুমি ওই যে দুই একটা ফিচার অ্যাড করছো বা বাগ ফিক্স করছো, কোড কিন্তু এখানে প্রজেক্টে চেঞ্জ হয়ে গেছে, তাই না? সো এটা কিন্তু একটা প্রবলেম। সো আমাদের কি অনেক সময় হতে পারে যে পুরানো ভার্সনে ফেরত যাওয়া লাগতে পারে, বা পুরানো ভার্সন থেকে ধরো কোডের অবস্থা বিভিন্ন জিনিসপত্র দেখা লাগতে পারে। অনেক সময় দেখা যেতে পারে পুরান ভার্সন আর নতুন ভার্সনে বিভিন্ন রকমের সমন্বয় সাধন করা লাগতে পারে। সেই কারণে আমাদের হচ্ছে একটা প্রজেক্টের বা কোডের ভার্সন গুলাকে মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো এই দুইটা জিনিস নিয়ে আমরা মেনলি এই ক্লাসে আলোচনা করব। সো প্রথমে যে জিনিসটা সেটা হলো এই যে এসডিএলসির ফেজ গুলো, যেগুলো আমরা প্রথম ক্লাসে খুব ডিটেলস আলোচনা করছি। দেন এখন যেই জিনিসটা হতে পারে যে একজন ডেভেলপার হয়তো বা মাল্টিপল প্রজেক্টে কাজ করতে, যেমন ধরো আমি আমি ধরো তিনটা প্রজেক্টে কাজ করতেছি। তো তখন কিন্তু এই প্রজেক্টের কোড গুলা ম্যানেজ করা, মেনটেন করা এবং ভার্সন গুলার যে কন্ট্রোলটা বা হিস্টোরিটা রাখা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সো এটা তো গেল আমি একা মাল্টিপল প্রজেক্টে কাজ করতেছি। আবার এমন হইতে পারে না যে একটা প্রজেক্টেই ধরো 10-15 জন ডেভেলপার বা আরো বেশি ডেভেলপার প্যারালালি কাজ করতেছে। এক একজন ধরো এক একটা পার্টে কাজ করতেছে, আবার দেখা যাবে একটা পার্টেও মাল্টিপল পিপল কাজ করতেছে। ঠিক আছে। সো এই টাইপের কেস গুলাতে মেনলি আমাদের এই সোর্স কোড ম্যানেজমেন্ট আর ভার্সন কন্ট্রোলের প্রয়োজনটা পড়ে। ঠিক আছে। সো এখন আমরা হচ্ছে একদম ইনিশিয়াল লেভেল, যখন মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এই কোড মানে সোর্স কোড ম্যানেজমেন্ট আর ভার্সন কন্ট্রোলের প্রয়োজনীয়তা দেখা দিছে, তখন তারা কিভাবে প্রথমে শুরু করছে ভার্সন কন্ট্রোল করতে বা সোর্স কোড ম্যানেজ করতে, ওইখান থেকে শুরু করে বর্তমানে কেমনে কি করা হয়, এটাই হলো আমরা ধাপে ধাপে দেখবো আর কি। ঠিক আছে। সো এটার জন্য মানে ইনিশিয়াল লেভেল যখন একদম মানে প্রাচীন আমলে মাত্র মানুষ কোলাবোরেটিভ প্রজেক্ট ডেভেলপমেন্ট শুরু করলো বা মানুষ মাল্টিপল পিপল টিম আকারে সফটওয়্যার বানানো শুরু করলো, তখন তারা হচ্ছে কিছু বেসিক অ্যাপ্রোচে এই কোড ম্যানেজমেন্ট এবং ভার্সন কন্ট্রোলের কাজটা করতো। যেমন ধরো একটা প্রজেক্ট কেউ একজন নিজের পিসিতে ডেভেলপ করতেছে, সো ওইটা শেষ হয়ে গেলে সে যেটা করতো ওই কোডটা ধরো একটা এক্সিকিউটেবল ফাইল বা কিছুর থ্রুতে একটা ধরো পেন ড্রাইভ বা এরকম ইউএসবি ড্রাইভ বা কিছু একটাতে দিত। তো ধরো আমি একটা প্রজেক্টের একটা ফিচার বানাইছি, বানানোর পরে কোডটা একটা পেন ড্রাইভে নিলাম, দেন এটা কি করতাম আমি আমার টিমমেটকে দিলাম, সে তখন কি করলো ওইটার উপরে নিজের পিসিতে আরো দুই একটা ফিচার অ্যাড করলো। দেন হচ্ছে তোমার
সে ধরো ওইটা আপডেটেড কোডটা পেন ড্রাইভে আবার আমাকে দিল, অন্য কাউকে দিল। সো প্রাইমারিলি হচ্ছে এইভাবে আর কি কোড ম্যানেজমেন্টের কাজটা হতো। বাট এর অনেকগুলা ক্ষতিকর প্রভাব বা নেগেটিভস আছে, এটা তো তোমরা অলরেডি বুঝতেই পারতেছো। যেই ক্ষেত্রে যেটা হইতো যে প্যারালালি কাজ করার সুযোগ নেই, কারণ একজনের কাজ শেষ হইলে আরেকজন কাজ করতো, এবং সাইমultaneously বা একত্রে অনেকে কাজ করতে পারতো। প্লাস তুমি যে আপডেট গুলা করতেছো, ধরো আমি একটা ফিচার অ্যাড করে দিলাম, তারপরে পেন ড্রাইভে কোডটা দিলাম, তখন কি প্রিভিয়াস কোডের ভার্সনটাই কিন্তু আর ফেরত যাওয়ার কোনো ওয়ে নাই, তাই না? কারণ ওই নতুন ফিচার অ্যাড হয়ে কোড আপডেট হয়ে গেছে। সো এটা কি তোমার আগের ভার্সন গুলা মেনটেন করার সুযোগটা তোমাকে দিত। দেন এরপরে মানুষজন কি করা শুরু করলো, কিছু প্রাইভেট নেটওয়ার্ক ড্রাইভ আছে, অনেকটা ওই যে তোমার পিসিতে হার্ড ড্রাইভ থাকে না, যেমন লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি, এরকমই কিছু শেয়ার্ড ড্রাইভের মতো থাকে। ধরো তুমি যদি একটা ল্যাবের 10টা পিসিতে হচ্ছে একটা ধরো ল্যান বা এরকম কোনো কানেকশন দাও, তখন কোনো একটা পিসিতে তুমি একটা শেয়ার ড্রাইভ বানাইতে পারো। তো দেখা গেল 10 জন ডেভেলপার 10টা পিসি থেকে ফাইল ফোল্ডার সব ওই ড্রাইভে রাখতে পারে। বাট এটারও একটা প্রবলেম আছে। এটার প্রবলেম ওইসেই যে তুমি ভার্সন কন্ট্রোলের ব্যাপারটা মেনটেন করতে পারতেছো না। বাট এখন বেনিফিট যেটা হইলো, যেহেতু 10 জন 10টা পিসিতে কাজ করবে এবং একটা পিসিতে হলো একটা ড্রাইভে সে সব রাখতে পারতেছে, তো এই ক্ষেত্রে দেখা গেল হয়তো মানে ওই যে মানে কি বলে যে প্যারালালিজমটা অ্যাচিভ করা, মানুষ প্যারালালি কাজ করতে পারতেছে। বা দিন শেষে কিন্তু ওই যে যেটা বললাম যে ভার্সন গুলো তুমি মেনটেন করতে পারতেছো না, বা ধরো একজন কোন একটা জিনিস আপডেট করলো, তার 1 ঘন্টা পর আরেকজন ওই জিনিস আরেকটা আপডেট করবে, সো তার প্রিভিয়াস ওই জিনিসে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। ঠিক আছে। সো এটা আমাদেরকে একটু বেনিফিট দিল প্রাইভেট নেটওয়ার্ক ড্রাইভটা, এটা কিন্তু আমাদেরকে মানে কি বল ওই অপটিমাল পজিশনে নিতে পারেনি, এখন অনেক সমস্যা আছে এটা। সো ওইটা থেকে উত্তরণের জন্য আমরা যেটা করছি এরপরে এই যে ক্লাউড ড্রাইভ ম্যানেজমেন্ট টাইপের ব্যাপার, যেমন যে গুগল ড্রাইভ যেটা আমরা এখন ইউজ করি, ড্রপ বক্স বা আই ক্লাউড, এগুলো। তো গুগল ড্রাইভের ক্ষেত্রে যেটা হয় যে ধরো 5 জন ডেভেলপার একটা প্রজেক্টে কাজ করতেছে, তো যে যখন যেই আপডেটটা করবে সে ওইটা ড্রাইভে আপলোড করে। তার ফলে যেটা হবে যে 5 জন মানে ধরো 5টা ডিফারেন্ট লোকেশনে থেকেও একটা প্রজেক্টে কাজ করতে হবে। আর গুগল ড্রাইভের ক্ষেত্রে এই জিনিসটা হয়তো আমরা জানি না, বাট আমরা হচ্ছে কিছুটা ভার্সন কন্ট্রোল করতে পারি। যেমন ধরো গুগল ড্রাইভে মনে হয় লাস্ট 30 দিনের বা লাস্ট 1 উইকের এরকম একটা টাইম লাইন আছে। ওই টাইম লাইনে যত মানুষজন যত কিছু আপলোড দিছে সবকিছু হচ্ছে একটা হিস্টোরির মতো থাকে। তো তোমার যদি কখনো প্রয়োজন পড়ে, তুমি ধরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগের ভার্সনে চলে যেতে পারো। তো এটা আমার কি করলো যে প্যারালালি মাল্টিপল পিপল একটা প্রজেক্টে কাজ করতে পারবে। প্লাস আমরা ধরো যদি প্রয়োজন পড়ে কোনো একটা প্রিভিয়াস ভার্সনে ফেরত যেতে পারবো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। বাট প্রবলেমটা হইলো এটার ভার্সন কন্ট্রোল কিন্তু অতটা ভালো না। গিট হাবে আমরা যেটা দেখি যে একদম তোমার আগের কমিটে কোথায় কোথায় লাইন বাই লাইন চেঞ্জ হয়েছে দেখায় দেওয়া বা এই টাইপের বিষয়গুলো। সো এটা কিন্তু ভালো একটা সলিউশন ছিল এই ক্লাউড ড্রাইভ গুলা, বাট বলতে পারো যে খুব বেশি ভালো সলিউশন ছিল, মানে অনেক রকমের প্রবলেম ছিল। তারপর আরেকটা প্রবলেম কি হইতো, ধরো প্যারালালি 2 জন একটা প্রজেক্টের একটা ফাইলেই কাজ করছে। তো ওই ক্ষেত্রে দেখা যেত যে লাস্ট যে আপলোড দিছে তার ফাইলটাই ওইখানে তোমার লেটেস্ট হয়ে থাকতো, যেমন গুগল ড্রাইভে যেটা থাকে। আর তোমার যদি প্রিভিয়াস কোনোটায় যেতে হয় তখন দেখা যেত না, প্রিভিয়াস ভার্সন ঘাটাঘাটি করে কষ্ট করে যেতে হতো। আর এই ক্ষেত্রে কিন্তু কোনো ওই যে কনফ্লিক্ট বা এরকম কোনো ব্যাপার দিত না, যে 2 জন একই জায়গায় কাজ করতেছে, তো এই জায়গায় একটা কনফ্লিক্ট দিব যেন মানুষ ওই জায়গাটা প্রপার ওয়েতে হ্যান্ডেল করতে। ঠিক আছে। সেইভাবে দেখো সময়ের সাথে সাথে এই যে ফার্স্টে ইউএসবি বা পেন ড্রাইভ টাইপের জিনিস ছিল, দেন ওইটার কিছু প্রবলেম সলভ করছে এই প্রাইভেট নেটওয়ার্ক ড্রাইভ গুলো, ওইটারও কিছু প্রবলেম এই ক্লাউড ড্রাইভ গুলো সলভ করছে। এবং তারপরে এটারও যা যা লিমিটেশন বা প্রবলেমস ছিল ওগুলা হইলো পরবর্তী আরো বিভিন্ন জিনিস সলভ করছে। তো এখন আমরা দেখি এই যে এই 3টা জিনিস যে আলোচনা করলাম এদের কিছু প্রবলেম আছে, ওটা একটা আমরা একটু ডায়াগ্রামের সাহায্যে দেখবো। তো যেমন ধরো এখানে একটা রেপোজিটরি বা প্রজেক্ট আছে এ, সো এটাতে হ্যারি আর স্যালি 2জনই কাজ করতেছে। সো 2জনই যখন রিড করবে তখন তো কোনো প্যারা নেই। 2জন একই সময়ে রিড করুক, ডিফারেন্ট সময়ে রিড করুক, রিড করার মানে কি সে জাস্ট কোড গুলা বা ফাইল গুলা পড়তেছে বা দেখতেছে, সে তো কোনো চেঞ্জ বা আপডেট করতেছে, সো এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বাট প্রবলেমটা হবে তখনই যখন 2জনই এই রেপোজিটরি বা প্রজেক্টে ধরো একই ফাইলে চেঞ্জ করতে চাচ্ছে। ধরো এই এ ফাইলটা নিয়ে হ্যারি হইলো কিছু চেঞ্জ করতেছে, আবার স্যালিও হইলো কিছু চেঞ্জ করতেছে। তো এখন দেখা গেল হ্যারি হইলো তার চেঞ্জ গুলো আগে আগে করে, তো ধরো সে 2 ঘন্টা কাজ করে চেঞ্জ গুলো এই প্রজেক্টের মধ্যে দিয়ে দিচ্ছে, পুশ করে দিচ্ছে। ঠিক আছে। তারপরে যেটা দেখা গেল যে স্যালি হইলো আরেকটু টাইম নিয়েছে, সে ধরো 2 ঘন্টা জায়গায় 3 ঘন্টা কাজ করছে।
দেন সে তার আপডেট গুলো এখানে পুশ করছে, এই যে এখানে যেটা দেখো। তো এখন কাহিনী কি হবে, এই জায়গাতে হ্যারি যে চেঞ্জ গুলা করছে যে প্রথম, ওইগুলাকে সব ওভার রাইট হয়ে যাবে না, কারণ স্যালি তো পরে চেঞ্জ করছে, তাই না? তো ওভার রাইট হয়ে গেলে কি হবে, যে হ্যারি যত যত চেঞ্জ বা ইমপ্রুভমেন্ট বা কোডিং করছে সব তো চলে যায়। তো এটা তো একটা প্রবলেম, তাই না? সো এই যে এখানে এই জিনিসটাই বলা আছে যে হ্যারিস চেঞ্জেস আর লস্ট, কারণ কি স্যালি যেহেতু পরে আপডেট দিছে বা আপলোড করছে বা পুশ করছে, সো হ্যারির চেঞ্জ গুলো আসলে হারাই গেছে বা ওভার রাইট হয়ে গেছে, ঠিক আছে? সো এইটা কিন্তু একটা মেজর প্রবলেম, এবং এই প্রবলেমটা হচ্ছে তোমার এই তিনটা জিনিসের মধ্যে আসলে ছিল, ঠিক আছে? সো গেল এরপরে। তো এরপরে এখন আমরা হচ্ছে এই ভার্সন কন্ট্রোল আর সোর্স কোড ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করব। বাট তার আগে আমরা একটু কিছু অ্যাক্রোনিম দেখে রাখি, এগুলো আমাদের হয়তো সামনে বিভিন্ন জায়গায় আসবে, তো তখন হয়তো আমরা এগুলো আলোচনা করবো। তার আগে একটু বলি, যেমন এসসিএমটা হলো সোর্স কোড ম্যানেজমেন্টের সংক্ষিপ্ত রূপ। এসসিসিএম হচ্ছে সোর্স কোড কনফিগারেশন ম্যানেজমেন্ট, আরসিএস হচ্ছে রিভিশন কন্ট্রোল সিস্টেম, ভিসিএস হচ্ছে ভার্সন কন্ট্রোল, আর ডিভিসিএস হচ্ছে ডিস্ট্রিবিউটেড ভার্সন। সেগুলো আমরা অ্যাক্রোনিম গুলো একটু মনে রাখি, সামনে যদি কোথাও আসে আমরা এটা দেখবো, ঠিক আছে? সো এখন তো তোমরা তাহলে বুঝতে পারতেছো, যেমন এই যে হ্যারি আর স্যালির এক্সাম্পলটা দেখি, যে ভার্সন কন্ট্রোলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ যদি আমরা এই ভার্সন কন্ট্রোলটা প্রপারলি না হ্যান্ডেল করতে পারি, তাহলে দেখা যাবে একজন চেঞ্জ করে ওটা যদি পুশ করে, দেন পরে আরেকজন চেঞ্জ করলে ওটাকে ওভার রাইট হয়ে যাবে। এর ফলে কি, কোলাবোরেটিভ বা গ্রুপ হিসেবে যখন আমরা কাজ করব, কাজগুলো ঠিক মতো আমরা করতে পারবো, ঠিক আছে? সো এটা একটা বড় প্রবলেম, ঠিক আছে? সো এই যে এটা ক্লাউড সিস্টেমে কিছুটা যদিও হ্যান্ডেল করে, যেমন গুগল ড্রাইভে হলো লাস্ট 100টা মানে আপলোড বা চেঞ্জ, অথবা লাস্ট 30 ডেজ এর চেঞ্জ গুলো দেখা, বাট স্টিল এই জিনিসটা কিন্তু গুড এনাফ না। যেমন এই যে গুগল ড্রাইভে কাইন্ড অফ এরকম, যে ভার্সন 1 2 3 4 এমনি দেখানো হয়। তো হয়তো তুমি কোন একটা কিছু চেঞ্জ করে ফেলা, তোমার মনে হবে প্রিভিয়াস ভার্সনে যেতে চাও, তখন তুমি হয়তো প্রিভিয়াস ভার্সনে এমনি যাও। বাট এটা কিন্তু খুব একটা ভালো ওয়েতে যায় না। তারপরে তোমার হচ্ছে এখানে আরেকটা জিনিস হইতে পারে, যে ধরো এই যে হ্যারি স্যালির কাহিনী, যে দুইজন ধরো একই জায়গায় চেঞ্জ করছে, তো তখন তোমার কি, মানে এই কেসে কি হচ্ছে, ওভার রাইট হয়ে যাচ্ছে। তো তুমি এটাকে কেমনে সলভ করতে পারো, তুমি হচ্ছে ধরো ম্যানুয়ালি গিয়ে পরে হ্যারি আর স্যালির সাথে বইসা ধরো দুইজনের চেঞ্জ গুলা শুনে ধরো ম্যানুয়ালি কনফ্লিক্ট গুলো রিজলভ করতে পারো। বাট এটা কিন্তু খুব একটা ভালো সলিউশন না, কারণ এটা কি টাইম এফোর্ট সবকিছুর অনেক বেশি অপচয় হচ্ছে। আর এটা ধরো একটা বা দুইটা ডেভেলপার এক পার্টে কাজ করলে পসিবল। যেমন ধরো হ্যারি আর স্যালি দুইজনই পুশ দিছে, একজন একটা হইলো ওভার রাইট হয়ে গেছে, তখন তুমি হ্যারিরে সাথে নিয়ে ওর চেঞ্জ গুলা ম্যানুয়ালি ম্যানুয়ালি বসাই দিও প্রিভিয়াস ভার্সন থেকে কি। বাট এটা যদি মাল্টিপল পিপল একটা প্রজেক্টে কাজ করে, ধরো 5 জন 10 জন বা 50 জন এরকম, তখন কিন্তু এত ইজিলি তুমি ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারবে, সো এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম, ঠিক আছে? তো এই কারণেই আমরা হচ্ছে আর একটু অ্যাডভান্স জিনিসপত্রের দিকে যাওয়ার চেষ্টা করব। আর তোমার এই গুগল ড্রাইভ বা ড্রপ বক্স বা এই ক্লাউড সিস্টেম গুলোর আরো কিছু প্রবলেম আছে, যেমন কিছু সিকিউরিটি ইস্যু থাকে। তারপরে ধরো আমাদের কি একটা সফটওয়্যারের মধ্যে কি প্রতিনিয়ত নতুন নতুন বাগ বা ইস্যু এগুলা আসে না, ওইটাকে আমাদের তখন বুঝে বুঝে সলভ করতে হবে, কোন জায়গায় প্রবলেম, কোডের কোথায় কি। তো ড্রাইভ বা এগুলা কিন্তু এই জিনিসটা সাপোর্টটা ভালো দেয় না। তারপরে কি, খরচের ব্যাপারটা অনেক বেশি, কারণ কি তুমি সব জায়গায় অনেক প্যারা খাচ্ছ, ম্যানুয়াল অনেক এফোর্ট দেওয়া লাগছে। সো কস্ট এবং ইজ অফ ইউজ এটা কি অনেক তোমার হচ্ছে কমপ্লিকেটেড হয়ে যাবে। দেন হচ্ছে তোমার অ্যাকসেপ্টেন্সটা অত ভালো, অ্যাকসেপ্টেন্স কেন ভালো না, কারণ কেউই চাবে না এই মডিফিকেশন চেঞ্জ বা নতুন নতুন ফিচার অ্যাড করা, এইসব কাজে এরকম একটা গুগল ড্রাইভের মতো জিনিসের হেল্প নিয়ে হচ্ছে প্যারা খাইতে। কারণ কি তখন কনফ্লিক্ট গুলা ম্যানুয়ালি সলভ করতে হয়, দেন প্রতিনিয়ত তোমার হচ্ছে কাজ ওভার রাইড হয়ে যায়, সো এই জিনিসগুলো কিন্তু প্রবলেম, ঠিক আছে? সো আমাদেরকে যেটা করতে হবে, যে একটা বেটার ভার্সন কন্ট্রোল সিস্টেম আসলে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেখানে আমাদের কি করতে হবে, যে যত রকমের চেঞ্জ, যত রকমের পরিবর্তন যা যা হচ্ছে, সবকিছু যেন আমরা ট্রেস রাখতে পারি, এবং এই জিনিসগুলো আমরা ইউজারদেরকে সহজে দেখাইতে পারি। ড্রাইভে যেমন তোমার ফাইলে ফাইলে গিয়ে ওপেন করে করে নিজের দেখা লাগতো, এই জিনিসটা যেন আমাকে সিস্টেম নিজেই দেখায়, যে এই ফাইলের এই লাইনে চেঞ্জ হয়েছে, এই ফাইলের এই জায়গায় চেঞ্জ হয়েছে, এই কমিটে বা এই পুস্টে হচ্ছে এতগুলা ফাইলে চেঞ্জ হয়েছে, এই জিনিসগুলো যেন বেটার ওয়েতে দেখানো যায়, এটা একটা বিষয়। সেকেন্ড আমার যে বিষয়টা সেটা হইলো, যে কোনো এক রিজনে কেউ একজন ধরো ভুল ভাল পরিবর্তন করে পুশ দিয়ে ফেলছে, তো এখন আমার কি করতে হবে, ওই জিনিসটাকে আবার
রিভার্ট করতে হবে, আগের অবস্থায় ফেরত আনতে হবে। তো এই জিনিসটা যেন আমি ইজিলি করতে পারি, যেমন গুগল ড্রাইভ টাইপের জিনিসে তুমি যদি এটা করতে যাইতা, তাহলে তোমার কি করতে হতো, যে বর্তমান ভার্সনটা ডিলিট করে দিতে হবে। যেমন এইটা ভার্সন 1 একজন পোস্ট দিছে, তারপরে ভার্সন 2 তে আরেকজন নতুন জিনিসপাতি অ্যাড করে পোস্ট দিছে, তারপরে ধরো আরো কিছু জিনিসপত্র অ্যাড করে আরেকজন ভার্সন 3 পোস্ট। বাট এখানে গিয়ে সে দেখলো ভার্সন 3 তে অনেক রকমের প্রবলেম আছে, তো তখন তার একমাত্র ওয়ে কি, এই ভার্সনটা ডিলিট করে এইখানে চলে যায়। বাট এমন কি হইতে পারে না যে এই ভার্সনে অনেক প্রবলেম আছে, আবার অনেক কিছু সে নিজে থেকেও করছে এক্সট্রা। যেমন ধরো কথার কথা এরকম একটা কিছু, আহ, ধরো এই ভার্সন 3 তে সে হচ্ছে ধরো এরকম 3টা চেঞ্জ করছে, বাট এই 3টা চেঞ্জের মধ্যে দেখা গেল এই একটা চেঞ্জে সব প্রবলেম বাগ বা ইস্যু আছে। বাট এখন আমি যদি এই গুগল ড্রাইভের মতো কিছু ব্যবহার করি, তাইলে কি আমার তো মানে ভালো বা স্বাভাবিক অবস্থায় যাইতে হলে পুরা ভার্সন 3টারই ডিলিট করতে হবে, তাই না? সো পুরা ভার্সন 3টা ডিলিট করলে এই প্রবলেমেটিক পার্টটা তো রিমুভ হবে, সাথে এই ভালো দুইটা জিনিসও কিন্তু রিমুভ হবে। এগুলা কিন্তু ডেভেলপার বা প্রোগ্রামার কষ্ট করে ইমপ্লিমেন্ট করছে। সো এই মানে ভালো চেঞ্জ গুলাও কিন্তু তখন রিমুভ হয়, তখন এগুলো আবার স্ক্র্যাচ থেকে করবে, জাস্ট বিকজ এই প্রবলেমেটিক পার্টটাকে আমি বাদ দিই। সো আমার এমন একটা কোড রিভার্টের প্রসেস থাকতে হবে যেটাতে হচ্ছে, ওই ছিলাম এখানে, সো যেটাতে হচ্ছে আমার জাস্ট অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আমি সরাইতে পারি, রেদার দেন আমি যত চেঞ্জ করছি সব সরাই। ঠিক আছে, সো এটা একটা জিনিস। আর লাস্টলি আমার যে জিনিসটা হবে, যে তোমার বিভিন্ন রিভিশনে যে চেঞ্জ গুলা করতেছে, এগুলোর মধ্যে বিভিন্ন কনফ্লিক্ট থাকতে পারে, মাল্টিপল পিপল একই জায়গায় চেঞ্জ করতে পারে। সো এখন মাল্টিপল পিপল যদি একই জায়গায় চেঞ্জ করে এবং ওই জায়গায় যদি কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আসলে আমার একটা ম্যানুয়াল ইভালুয়েশনের থ্রুতে আর কি ডিসাইড করতে হবে যে কোন কোন অংশ আমি রাখবো। যেমন ধরো এটা হইলো একটা ফাইল, এই ফাইলের ধরো ডেভেলপার এ হচ্ছে এই জায়গাগুলোতে চেঞ্জ করছে, ঠিক আছে? তারপরে দেখা গেল এখানে কালার চেঞ্জ করে গেল, ধরো ডেভেলপার বি হইলো এই জায়গাগুলোতে চেঞ্জ করে। তো নর্মালি এখন এই দুইজনের এই পরিবর্তনগুলোর কারণে কি একটা কনফ্লিক্ট অকার করতে পারে, যে এই এই সবুজ লাইনটা হয়তো এই সাদা লাইনটাকে সাপোর্ট করে, বা এই সাদা লাইনটা হয়তো এই সবুজ লাইনটাকে সাপোর্ট করে। তো এখানে কি কিছু কনফ্লিক্ট দেখা গেছে, তো এই কনফ্লিক্ট গুলাকে আমাদের ম্যানুয়াল ইভালুয়েশনের মাধ্যমে ডিসাইড করতে হবে। এমন না যে এই সাদা লাইনগুলা যে করছে সেই অলওয়েজ ঠিক, বা যে সবুজ লাইনগুলা করছে সেই অলওয়েজ ঠিক, যে আমরা একটা জিনিসকে অ্যাকসেপ্ট করবো আর একটা অলওয়েজ রিজেক্ট করবো। এমন হইতেই পারে এই সবুজ চেঞ্জ গুলা করা লোকের 60% বা 70% কাজ ঠিক আছে, আর এই সাদা চেঞ্জ গুলা করা লোকে ধরো 50 বা 60% কাজ ঠিক আছে। তো তখন কি আমার ওই জিনিসগুলা বুঝে বুঝে ম্যানুয়ালি জায়গায় জায়গায় ফিক্স করতে হবে বা কনফ্লিক্ট গুলা রিজলভ করতে হবে। তো আমার আদর্শ একটা ভার্সন কন্ট্রোল সিস্টেমে এই জিনিসগুলা প্রপারলি হ্যান্ডেল করার ব্যবস্থা থাকতে হবে, ঠিক আছে? সো এই প্রবলেম গুলা সলভ করতে বা এই ফিচার গুলা দেওয়ার জন্যই হইলো মানুষজন এরপরে আরো বেটার বেটার ভার্সন কন্ট্রোল সিস্টেম ডিজাইন করছে। যেমন প্রথমেই একটা অ্যাপ্রোচ অনেক বেশি আর কি ফলো করা হইতো, এটা হচ্ছে লক মডিফাই আনলক, এই টেকনিকটা। তো এটা হলো দুইটা ভার্সন কন্ট্রোল সিস্টেমে খুব বেশি পপুলার ছিল, একটা হলো আরসিএস আর একটা হলো সোর্স সেফ, ঠিক আছে? তো এই দুইটার মধ্যে এই লক মডিফাই আনলক মেকানিজমটি আছে। তো এটা আমরা একটু দেখি কেমনে কাজ করে। ধরা গেল এটা হইলো একটা রেপোজিটরি এ বা প্রজেক্টে। সো এটার মধ্যে হচ্ছে হ্যারি আর সেলে দুইজনই ফাইল এ তে কাজ করতো। সো আগে কি হইতো, আগে হইলো হ্যারি সেলে দুইজনই প্যারালালি কাজ করতো, দেন হইছে যে আগে পুশ দিত সেটা এখানে পুশ হয়ে যেত, যে পরে পুশ দিত তারটা ওভার রাইট হয়ে যেত। সো দিন শেষে যে পরে পুশ দিত তার কোডটাই এখানে থাকতো, তাই না? বাট এখন যে প্রসেসটা ফলো করা হবে সেটা হচ্ছে, যখনই কেউ এই পার্টে কাজ করা শুরু করবে, সে হইলে একটা ডেডিকেটেড কানেকশন এস্টাবলিশ করবে। সো যেটাকে আমরা বলি হচ্ছে লক। সো এই এ ফাইলটা হ্যারি আর সেলের মধ্যে যে আগে মডিফাই করা শুরু করবে, সে হইলো এইটার সাথে একটা কানেকশন এস্টাবলিশ করে বা লক করে। তো এরপরে বাকি যে এই স্যালি আসুক বা অন্য যেই আসুক, সে যখন এই ফাইলটা চেঞ্জ করতে রিকোয়েস্ট করবে, তখন সে রেসপন্সে পাবে এই ফাইলটা বর্তমানে একজন ব্যবহার করবে, ঠিক আছে? অনেকটা ওই যে ওয়াশরুমের মতো, ওয়াশরুমে একজন চলে গেলে দরজা লক করে দেয়, দেন কিন্তু আর অন্য কেউ যাইতে পারে, তাই না? সো পরে সে বের হইলে পরের জন ঢুকতে হবে, এরকম একটা ব্যাপার।
সো হ্যারি কি করছে, সেই ফাইলে কাজ করতেছে। সো এই ফাইলটা কারেন্টলি লকড অবস্থায় আছে। তো এই যে স্যালি যখন রিকোয়েস্ট দিল, তখন সে দেখলো এটা লক, সো সে কোনো অ্যাক্সেস পাইল। সো হ্যারি সব কাজ টাজ করলো, শেষ করলো। দেন সে কি করলো, আমার কাজ শেষ, এবার আমি এটা আনলক করি। তো যেহেতু সে আনলক করে দিছে, এবার নেক্সট যে লাইনে আছে সে হইলে এটার সাথে কানেকশন এস্টাবলিশ করে। সো কি করলো, এই স্যালি হচ্ছে এখন এটার সাথে কানেকশন বানায়, এটাকে লক করলো এবং চেঞ্জ করতে। তো যতক্ষণ স্যালি এটার মধ্যে কাজ করতেছে, ততক্ষণ কিন্তু আর হ্যারি বা অন্য কেউ এটায় কাজ করতে পারে। যখন স্যালি এটা আনলক করে দিবে, তখন নতুন একজন আবার এডিট বা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এটাই হলো লক মডিফাই আনলক ভার্সন। যে ফার্স্ট আমি লক করব, দেন আমি আমার যত চেঞ্জ মডিফিকেশন আছে করব, দেন আমার কাজ শেষ হয়ে গেলে আমি আনলক করে দিব, এবং আমি আনলক করলে আরেকজন এটা হচ্ছে কি বলে আবার লক করে কাজ করতে হবে। ঠিক আছে, সো এটা হলো বিষয়। সো এই লক মডিফাই আনলক সিস্টেমের কিছু প্রবলেম আছে। প্রথম প্রবলেমটাই হইলো যে একজনের কাজ শেষে মনে রাখতে হবে অলওয়েজ যে আমি এটা আনলক করে দিব, নাহলে কিন্তু সে যদি লক রেখে দেয় আরেকজন টাইম ওয়েস্ট হবে, এটা কাজ করতে পারবে। তারপরে আরেকটা জিনিস যেটা, যে এই প্রসেসটা হয়তো তোমাকে এই মার্জ কনফ্লিক্ট বা এই টাইপের প্রবলেম থেকে বাঁচাবে। কারণ কি, মানে প্যারালালি তো একটা ফাইলে সবাই কাজ করতেছে। সো তোমার মার্জ কনফ্লিক্ট টাইপের প্রবলেমগুলো বা ওভার রাইটিং এর প্রবলেমগুলো সলভ হবে। বাট প্রবলেম যেটা হবে সেটা হইলো এই প্রসেসে প্যারালালি লোকজন একই ফাইলে কাজ করতে হবে। যেমন ধর আজকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমিও কাজ করব, ধর আরেকজন কাজ করবে। তো এই জিনিসটা পসিবল হবে। আমার কাজ শেষ হইলেই আরেকজন কাজ করতে হবে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে এডিটিং মাস্ট বি ডান সিকোয়েন্সিয়াল, আর প্যারালালি বা সাইমultaneously করা যাবে না। ঠিক আছে, সো এই দুইটা হলো প্রবলেম, যে একজনের লক আনলকের ব্যাপারটা অলওয়েজ মাথায় রাখা লাগবে, আর আরেকজনের হচ্ছে যে প্যারালালি দুইজন বা তিনজন বা মাল্টিপল পিপল কাজ করতে হবে। ঠিক আছে, সো এইটার পরে এই লক মডিফাই আনলক প্রসেসের এই প্রবলেমগুলো সলভ করতে আরেকটা নতুন টেকনিক প্রপোজ করা হয়। সো এই নতুন টেকনিকটার নাম হইলো কপি মডিফাই মার্জ। তো কপি মডিফাই মার্জের প্রসেসটা হইলো যেটা আমরা বর্তমানে গিটহাবে বা গিট ম্যানেজমেন্ট ইউজ করে থাকি। ঠিক আছে, এখানে যেটা হয় যে ধরো একটা রেপোজিটরি বা প্রজেক্ট আছে, ওইটা একটা ফাইল আছে এ, ওইটাই হ্যারি স্যালি দুইজনই কাজ করে, দুইজনেই এ ফাইলে কাজ করার কথা। সো হ্যারি আর স্যালি দুইজনই মেইন রেপোজিটরিতে বলবে যে আমাকে এ ফাইলটা দাও, আমি এটার মধ্যে কিছু কাজ করব। সো মেইন রেপোজিটরি যেটা করবে, তারে অ্যাকচুয়াল এ ফাইলটা পাঠাইবে। রেদার কি করবে, তারে এ ফাইলের কপিটা পাঠাবে। সো এই রেপোজিটরিটা কি করবে, এর একটা কপি তৈরি করে হ্যারির কাছে পাঠাবে, একটা কপি তৈরি করে স্যালির কাছে পাঠাবে। দেন হ্যারি কি তার নিজের কপিতে কাজ করবে, স্যালি হচ্ছে তার নিজের কপিতে কাজ করবে। সো এই যে হ্যারি ধরো অ্যাড নিউ মেথড, স্যালি ধরো অ্যাড কমেন্টস, এরকম যা যা করবে, কিন্তু করতেছে কি সে এর কপিটাতে করতেছে, মেইনটাই কিন্তু করতেছে না। দেন যেটা হবে যে স্যালির ধরো কাজ আগে শেষ, তো সে কি করলো, এই চেঞ্জটা এই রেপোজিটরির কাছে পাঠায় বললো যে তুমি এই চেঞ্জটা তোমার নিজের মধ্যে মার্চ করে। ঠিক আছে, তারপরে হ্যারিও পাঠাইলো, তো হ্যারিও বলবে এটা মার্চ করে। সো প্রবলেম যেটা হবে, এই রেপোজিটরিতে অলওয়েজ মানে চেক করবে যে নতুন লোকজন যে জিনিসগুলো তারা পাঠাইতেছে মার্চ করার জন্য, ওগুলা কি তার কারেন্ট অবস্থার সাথে কোনো কনফ্লিক্ট তৈরি করে। যদি কনফ্লিক্ট তৈরি না করে, তাহলে সে মনের খুশিতে ওইটারে মার্চ করে। এটাই হলো প্রসেস, আর কিছু না। তোমার এই কপি মডিফাই মার্চ প্রসেসের এটাই হলো সিস্টেম। ধরো এটা হইলো আমার মেইন রেপোজিটরি বা মেইন ভার্সন। সো দেন ধরো এখান থেকে একজন কেউ রিকোয়েস্ট পাঠাইলো যে আমি এই ফাইলটাই চেঞ্জ করতে চাই। তো প্রথমে সে কি করবে, এই ফাইলের একটা কপি রিটার্ন করবে। দেন এই কপিতে যখন তুমি কাজ করছো, এই ধরো তুমি আপডেট করা শেষ, এখন তুমি তার আবার ব্যাক পাঠাচ্ছ, তখন সে দেখবে এই যে কপিটা সে ব্যাক পাঠাইলো, এই কপিটা এই কারেন্ট অবস্থার কোনো কিছুর সাথে কনফ্লিক্ট করে কিনা বা সংঘর্ষ করে কিনা। যদি না করে, তাহলে এ যত রকমের চেঞ্জ করছে, এ মনের খুশিতে ওগুলা অ্যাড করে নিজের। ঠিক আছে, খুব ইজিলি অ্যাড করে, কোনো প্যারা। বাট যদি কোনো কনফ্লিক্ট দেখা যায়, ধরো এ একটা কিছু পাঠাইছে আর মেইন রেপোজিটরি দেখলো যে এইখানের এই লাইনটার সাথে এর পাঠানো চেঞ্জটার একটা কনফ্লিক্ট আছে, তখন সে এই ডেভেলপারকে ম্যানুয়াল একটা সুযোগ দেবে যে তুমি আমার বর্তমান অবস্থাটাও দেখো, আর তুমি যে চেঞ্জটা করছো ওইটাও দেখো। এখন এই দুইটা কিন্তু একটা আরেকটার সাথে কনফ্লিক্ট। এখন তুমি নিজে ডিসাইড করো যে তুমি কোন পার্টটা রাখবে।
সো ডেভেলপার যদি ম্যানুয়ালি বলে যে তোমার আগে যে অবস্থাটা ছিল ওইটাই ভালো, ওইটাই ঠিক, তাইলে রেপোজিটরি কি করবে, ওইটাই রেখে দেবে। আর যদি ডেভেলপার বলে যে না, আমি বর্তমানে যে জিনিসটা করছি এইটাই ঠিক, তো তুমি কি করো, তোমার এই কনফ্লিক্টিং পার্টটা সরায় দাও, তো তখন রেপোজিটরি তাই করে। ঠিক আছে। সো এটা হইলো তোমার এই কনফ্লিক্ট সলভ করার প্রসেস। তাহলে প্রসেস কি, যে যখনই কোনো ইউজার রেপোজিটরির কিছু চাবে, ডেটা চাবে, রেপোজিটরি কি করবে, অরিজিনাল ডেটা না পাঠায় একটা কপি তৈরি করে পাঠায়। সো ওই ডেভেলপার কি কপির মধ্যে সব কাজ করবে, কাজ শেষ হইলে সে বলবে এবার আমার এই কপিটা তোমার মধ্যে মার্চ করে। সো তারপরে মেইন রেপোজিটরি দেখবে যে এটা মার্চ করতে গিয়ে কি আমার কি এক্সিস্টিং কোনো কিছুতে ঝামেলা হচ্ছে। যদি ঝামেলা না হয় সে মনের খুশিতে নতুন সবকিছু মার্চ করে। আর যদি সে দেখে এক্সিস্টিং কোনো একটা জায়গায় ঝামেলা হচ্ছে নতুন জিনিসের কারণে, তখন সে ডেভেলপার বলে যে ভাই এই দুইটা জায়গায় প্রবলেম হচ্ছে, তুমি এখন ডিসিশন, তুমি কি তোমার নতুন জিনিসগুলো রাখবা নাকি বর্তমানে এক্সিস্টিং জিনিসগুলো রাখবা। তো তখন ডেভেলপার ম্যানুয়ালি কাজটা। সো এই হলো প্রসেস, আর কিছু। সো নর্মাল ভার্সন কন্ট্রোল, এই যে গিট হাব বা গিট ম্যানেজমেন্টের ব্যাপারগুলো, এরা কিন্তু এমনিই কাজ করে। ঠিক আছে। তো এই যে কনফ্লিক্টস আর automatically resolved in many cases using robust merging algorithms, or manual merging is sometimes necessary and can introduce it. So এই যে প্রথম লাইনটা, যে কিছু কনফ্লিক্ট অটোমেটিক্যালি সলভ হয়, তো এটার পিছনে কারণ হলো এখন এই গিটহাবের ইয়াগুলাতে অনেক রকমের কনফ্লিক্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি কোনো প্রবলেম ক্রিয়েট করে, আর কিছু কনফ্লিক্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি প্রবলেম ক্রিয়েট করে। যেমন ধরো তোমার একটা ফাইল আছে এরকম, এই ফাইলে তুমি ধরো এরকম একটা 3 লাইনের ফাংশন লিখছো, দেন তুমি এখানে 5 লাইনের স্পেস দিয়ে আরেকটা ফাংশন। তো এই ফাইলটাই ধরো একজন ডেভেলপার রিকোয়েস্ট করে, তো সে কি করলো, এই ফাইলে নতুন আরো একটা মেথড লিখলো, যে প্রথম মেথড নিজের মতোই আছে, দ্বিতীয় মেথডও নিজের মতোই আছে, বাট এখানে যে 5 লাইনের একটা গ্যাপ ছিল এটা রেখে হয়তো কমাই দিচ্ছে। ঠিক আছে, এটা কমাই ধরো 2 লাইনে। তো এই যে দ্বিতীয় ফাংশন আর এই যে থার্ড ফাংশন, ঠিক আছে, এরকম ভাবে সে চেঞ্জ করে এইটা হচ্ছে রেপোজিটরি বলবে যে ভাই এটা মার্চ করো। তো তখন ঝামেলা যেটা হইলো, যে বলবে যে মানে নতুন জিনিসটারে তো সে ওপেন হ্যান্ডেড ভাবে অ্যাকসেপ্ট করবে যে এই জায়গায় নতুন দুইটা লাইন আসতেছে, একটা ফাংশন। বাট সে ঝামেলা কোন জায়গায় দিবে, বলবে যে দেখো আমার এক্সিস্টিং কোডে এই দুইটা মেথডের মধ্যে 5 লাইনের গ্যাপ আছে, বাট তোমার এই কোডের মধ্যে এই দুইটা মেথডের মধ্যে 2 লাইনের গ্যাপ আছে। ঠিক আছে, 2 লাইনের গ্যাপ আছে। সো এই দুইটা তো মিলতেছে না, এখানে তো একটা কনফ্লিক্ট আছে। সো এই কনফ্লিক্টটা কেমনে সলভ? সো এরকম কিছু জিনিসপত্র আছে যেগুলো হলো সিস্টেম নিজে অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলতে পারে, এবং করে সে নিজেই ওগুলাকে রিজলভ করে, যেগুলো হলো ট্রিভিয়াল, মানে লজিক্যাল কিছু না। এই ট্রিভিয়াল জিনিসগুলা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম নিজেই সলভ করতে পারে। এটার জন্য তোমার বলবে না ম্যানুয়ালি যে ভাই এখানে 5 লাইনের গ্যাপ, এখানে 2 লাইনের গ্যাপ, আপনি আমার এখন বলেন কোনটা আমি রাখবো। তো ম্যানুয়াল ভেরিফিকেশন বা ম্যানুয়াল মানে মার্চ কনফ্লিক্ট কোথায় লাগবে, যখন হচ্ছে তুমি একটু কমপ্লিকেটেড মানে প্রবলেমে বা কনসেপ্টে পড়ো। ধরো এইখানে তোমার 3 লাইনের কোডে একটা লজিকে তুমি ইমপ্লিমেন্টেশন দিছো, এইখানে ধরো 3 লাইনের কোডে তুমি একটা ডিফারেন্ট লজিক দিছো, তখন তোমার এই ভার্সন কন্ট্রোল বলবে যে ভাই এই জায়গার লজিক আর এই জায়গার লজিক আসলে মিলতেছে। তো এখন আপনিই বলেন কোনটা রাখবেন, আগেরটাই থাকবে না নতুনটা। তো এই জায়গাতে হলো তোমার ম্যানুয়াল ইভালুয়েশন বা ভেরিফিকেশন করতে। আর বর্তমানে এইগুলাতেই অনেক রকমের ওই যে এজেন্টিক সিস্টেম বা এআই টুলস এইসব বসছে, যারা অটোমেটিক অনেক রকমের মার্চ কনফ্লিক্ট সলভ করতে পারে। তারপরে কো পাইলট টাইপের জিনিসগুলো যখন চলে আসে, ঠিক আছে, বাট ইনিশিয়াল লেভেলে এগুলা কিন্তু ম্যানুয়ালি হ্যান্ডেল হইতো। ওকে, গেল এটা। সো এইটার ফলে যেটা হয় যে বললাম যে রেপোজিটরি মাল্টিপল ইউজার একত্রে কাজ করতে পারে, সিঙ্ক্রোনাইজড ওয়েতে কাজ করতে পারে, এবং মাল্টিপল পিপল একই জিনিসে চেঞ্জ করলেও এটা হলো ওভারঅল রেপোজিটরিতে কোনো প্রবলেম ফেলায় না। কারণ কি, যখনই কনফ্লিক্ট আসবে তখনই সেটা সলভ করা হয়। আর যদি সবাই একই ফাইলে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় চেঞ্জ করে, তখন তো কোনো প্যারাই নেই, তখন তো কোনো কনফ্লিক্টই আসবে। এর ফলে যেটা হবে যে মানুষ মানে মাল্টিপল পিপল 5 জন 10 জন একত্রে একটা প্রজেক্টে প্যারালালি কাজ করতে পারতেছে। তারপরে হচ্ছে আরো কিছু যে আমরা টপিক আলোচনা করছি, যেমন পরিবর্তন গুলা কোন কোন জায়গায় হয়েছে ওটা বেটার একটা ট্রেসিং আমরা রাখতে পারতেছি। ধরো এই কমিটে বা এই পুষে হচ্ছে
3টা ফাইলের এই লাইনগুলাই চেঞ্জ হয়েছে, এটা বেটার ওয়েতে আমি মেনটেন করতে পারতাম। প্লাস আমি যখন প্রিভিয়াস ভার্সনে যেতে চাবো ইজিলি যেতে পারতেছি। প্লাস ওই যে রিভার্ট, কোড রিভার্টের যে একটা কথা বলছিলাম, যে ধরো আমার একজন ধরো 100 লাইন চেঞ্জ করে একটা পুশ দিছে, এর মধ্যে 30 লাইনে প্রবলেম আছে। আগে কি আমার পুরো ভার্সনটাই ডিলিট করে, এখন দেখা যাচ্ছে ওই 30 লাইনটাকে আমি ট্রেস করে করে রিভার্ট করতে, সেইগুলাই মেইনলি আমাকে বেনিফিট দিবে, ঠিক আছে। সো গেল। সো এই কপি মডিফাই মার্জ যে টেকনিকটা, এটা হলো কম্পারেটিভলি ইজি টু ইউজ এবং ম্যানেজেবল। এটা হলো প্যারালালি ডেভেলপারদের কাজ করার সুযোগ দেয়। আর এটার ক্ষেত্রে যেটা হয় যে তোমার হচ্ছে পিপল আসলে একই কোডে চেঞ্জ করে না, রেদার তারা যেটা করে একই কোডের কপিতে চেঞ্জ করে, দেন কপিগুলো মার্জ করার সময় কনফ্লিক্ট হলে ওটা ম্যানুয়ালি রিজলভ করে কাজ শেষ, এই আর কিছু, ঠিক আছে। তো এখন প্রশ্ন হইলো, এই যে আমরা যে দুইটা টেকনিক শিখলাম, একটা টেকনিক কি ছিল, লক মডিফাই আনলক, যেটা হইলো একটু পুরান আমলের টেকনিক। দেন আর একটু বেটার একটা টেকনিক শিখছি, যেটা হইতেছে তোমার কি বলো, যেটা হচ্ছে কপি মডিফাই এবং মার্জ, এই টেকনিক। সো এখন প্রশ্ন হইলো, এই লক মডিফাই আনলক টেকনিকটা তো ভালো না, কিছু প্রবলেম আছে, সেটাকে আসলেও দরকার আছে কি? অ্যান্সারটা হইলো কিছু কিছু ক্ষেত্রে এখনো এটার দরকার আছে। যেমন যখন মাল্টিপল পিপল একটা সেম ফাইলেই কাজ করতে হয় এবং ওই চেঞ্জগুলার ক্ষেত্রে মার্জের কোনো ব্যাপার স্যাপার নাই, এই টাইপের কেস। যেমন ধরো এই যে গুগল ডকের মতো কাজ, গুগল ডকে কি 3-4জন কি একসাথে একটা ডকুমেন্ট এডিট করে না, ওই টাইপ। তো এই ক্ষেত্রে কিন্তু এমন না যে একজনের এডিট আরেকজনের এডিটের সাথে কনফ্লিক্ট করার মতো। সো এই জায়গায় কিন্তু আসলে এটা এক্সপেক্টেড যে তুমি যদি আরেকজনের কোনো জায়গায় এডিট করতে চাও, ওটা ওভাররাইট করে এডিট করো। সেই টাইপের এই যে মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে হচ্ছে গুগল স্লাইডস, এই টাইপের জিনিসগুলো এখন ওই তোমার হচ্ছে লক মডিফাই আনলক টাইপের প্রসেস গুলা ভালোই কাজ করে, ঠিক আছে। সো এই টাইপের কিছু সিনারিওতে যেগুলোতে হচ্ছে লাইভ মানুষের একত্রে একটা ডকুমেন্টে এডিট করা লাগে, এই টাইপের কেস, এগুলো হচ্ছে কিছু বাইনারি ফাইলের ক্ষেত্রে অনেক সময় লাগে। সো এই টাইপের কেসে এই লক মডিফাই আনলক এখনো মোটামুটি ঠিকঠাকই কাজ করে, তাই তোমার ওই ক্ষেত্রে হচ্ছে আর এই কপি মডিফাই মার্জ টেকনিকটার প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো গেল। তো সোর্স কোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা ভার্সন কন্ট্রোলিং এর ক্ষেত্রে এই মেকানিজম গুলা খুব হেল্প করে। সো এবং এগুলা থ্রুতে কিছু জিনিস আমরা ইনশিওর করতে পারি, যেমন একটা হচ্ছে যে তুমি মাল্টিপল পিপল বা প্যারালালি অনেক লোকজন একত্রে একটা প্রজেক্টে কাজ করার ক্ষেত্রে খুব ভালো একটা সলিউশন এটা। দেন হচ্ছে তোমার এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো আমরা পরের পেজ গুলাই আলোচনা করবো, তো ওইটাতেই আগে যাই। সো সোর্স কোড ম্যানেজমেন্টের বেনিফিট আরো কিছু জিনিস আছে, যেমন একটা তো বললাম একটু আগে যে প্যারালালি কাজ করতে হবে মাল্টিপল পিপল। দেন হলো তুমি পুরানো ভার্সন গুলায় এবং কোন জায়গায় কি কি চেঞ্জ হচ্ছে এইগুলা খুব সহজে ট্র্যাক মনিটর করতে হবে। আবার তুমি হচ্ছে কি কি চেঞ্জ করতেছো, কেমনে করতেছো, কোথায় করতেছো, এগুলা লগ রাখতে পারবা, ডকুমেন্ট রাখতে পারবা। প্লাস কোথায় চেঞ্জ করা লাগবে, কোথায় কি পরিবর্তন দরকার, এগুলারও তুমি ডকুমেন্টেশন রাখতে পারতেছো। দেন পরিবর্তন গুলা খুব ইজিলি তুমি মার্চ করতে পারতেছো, ঠিক আছে। আর অনেক সময় দেখা যায় না যে তোমার মানে এক একটা পরিবর্তনের শেষে একটা প্রবলেম সলভ হয় বাট অন্যান্য প্রবলেম থাকে। সো এই ভার্সন কন্ট্রোল সিস্টেম গুলো থ্রুতে তুমি ধরো একটা দুইটা প্রবলেম সলভ করি একটা এক্সিকিউটেবল জিনিস রিলিজ করে দিতে পারতেছো। এগুলো হচ্ছে তোমরা গিটহাবে যদি আরেকটু অ্যাডভান্স জিনিস শিখো, ওইখানে হচ্ছে তোমার গিটহাব ওয়ার্কফ্লো আছে, গিটহাব অ্যাকশনস আছে, ওগুলার থ্রুতে হচ্ছে অনেক রকমের সিআইসিডি পাইপলাইন বিল্ড করে তোমার হচ্ছে অনেক কিছু করা যায়, ডিপ্লয়ে দেওয়া যায়, প্লাস হচ্ছে ভিন্ন ভিন্ন ভার্সন আপলোড করা, যেরকম অনেক রকমের কাজ আছে। তো ওগুলা আর কি তোমার ইজিলি করতে পারো, এমন না যে তোমার সবকিছু পারফেক্ট করে রিলিজ দিতে, একটা পার্ট ঠিক করছো ওটার জন্য একটা রিলিজ করে, তো এগুলা করার সুযোগ আছে, ঠিক আছে। গেল। দেন হচ্ছে সোর্স কোড ম্যানেজমেন্টে তোমার হচ্ছে কোন কিছু জিনিস হচ্ছে এক্সপেক্টেড থাকে যে তুমি রিপ্লেস করবে, যেমন এই যে তুমি এত কোলাবোরেটিভ একটা পরিবেশ দিচ্ছ, অনেক লোকজন একত্রে কাজ করতে পারবে, সবার কাজের ট্রেস থাকবে, ভার্সন কন্ট্রোল করতে পারবে, বাট স্টিল তোমার এই সোর্স কোড ম্যানেজমেন্টে এই ভার্সন কন্ট্রোল সিস্টেম গুলা কিছু জিনিসকে রিপ্লেস করবেন এটা ধরে নেওয়া হয়। যেমন একটা হচ্ছে রিপ্লেসমেন্ট ফর কমিউনিকেশন, যেমন এত ভালো একটা সিস্টেম পাইছো, গিটহাব পেয়ে গেছো, তার মানে কি তুমি এখন তোমার টিমমেটদের সাথে আর যোগাযোগ করবা না, ডিসকাশন করবা না, মিটিং করবা না? অ্যান্সার হলো না, এগুলা করতেই হবে, ঠিক আছে। দেন হচ্ছে তোমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে এই ভার্সন কন্ট্রোল সিস্টেম গুলা পুরা প্রজেক্ট ম্যানেজমেন্টের কোনো রিপ্লেসমেন্ট না,
এই কারণে এখনো প্রজেক্ট ম্যানেজার দরকার, যে ধরো টাস্ক গুলা কোঅর্ডিনেট করবে, কে কোন পার্ট করবে, তার এই পার্টটা করার জন্য কতটুকু সময় লাগবে, এই জিনিসগুলো প্রজেক্ট ম্যানেজারই হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, তারপরে আরো কিছু টুল আছে, যেমন বাগ ট্র্যাক করা, তারপর হচ্ছে মেইলিং লিস্ট, ডিস্ট্রিবিউশন, এগুলার রিপ্লেসমেন্ট কিন্তু না এই ভার্সন কন্ট্রোল সিস্টেম গুলো। যদিও বাগ ম্যানেজমেন্টের ক্ষেত্রে গিটহাব টাইপের সিস্টেম গুলো অনেক ভালো কাজ করে, যেমন গিটহাবে এখন ইস্যু ক্রিয়েট করা যায়, দেন হচ্ছে তোমার ওই যে পুল রিকোয়েস্ট দিয়ে হচ্ছে কোনো প্রবলেম সলভ করে এটাকে মার্জ করা যায়। তো ওদিক থেকে এরা বাগ ম্যানেজমেন্টে হেল্প করে, বাট মেইন উদ্দেশ্য কিন্তু এটা। ঠিক আছে, তারপরে এই ভার্সন কন্ট্রোল সিস্টেম গুলো অ্যাকচুয়ালি তোমার প্রোগ্রাম বা রেপোজিটরি বা প্রজেক্টের সবকিছু কিন্তু বুঝে না। যেমন কোন ফাইলের কোডে কি হচ্ছে, কোনটার মিনিং কি, এরকম টাইপের জিনিসপত্র। বাট বর্তমানে আবার তুমি এটার সাথে একটু ডিসএগ্রি করতে হবে, কারণ এখন অনেক রকমের এজেন্ট কি এই গিটহাব রেপো গুলাতে অ্যাড করা যায়। তো ওরা কিন্তু কোডের নারী নক্ষত্র সবই বুঝে, কোন জায়গায় বাগ আছে ডিটেক্ট করতে পারে, প্রোগ্রামের কোন জায়গায় রিপেয়ার করা লাগবে ডিটেক্ট করতে পারে। যেমন এগুলা কিন্তু এখন খুব অ্যাডভান্সড হয়ে গেছে। যেমন তোমরা যদি কোপাইলট প্রো ইউজ করে থাকো কেউ, যেটা পেইড আর কি, ও কিন্তু সব রকমের বাগ ধরে নিজেই সলিউশন প্রপোজ করে ওটা চালায় দেখে যে ঠিক মতো কাজ করতেছে। যদি করে দেন পুল রিকোয়েস্ট আকারে মার্চ করে। তো এখন কাইন্ড অফ ম্যানুয়ালি এই জিনিসগুলো করা লাগে না, এগুলা মোটামুটি অটোমেটিকই হয়ে যাচ্ছে এজেন্ট গুলার কারণে। বাট দিন শেষে ভার্সন কন্ট্রোলের মেইন থিমটা যেটা, ওইটার সাথে এটা যায় না, তাই আর কি স্লাইডে বল। আর এই স্লাইড গুলো তো অনেক পুরানো, সো এই কারণেই হচ্ছে মেইনলি বাট দিন শেষে বর্তমানে এগুলো করা পসিবল। ঠিক আছে, সো তারপরে ভার্সন কন্ট্রোলিং আর দুইটা জিনিস তোমার অলওয়েজ মনে রাখতে হবে। সেটা হচ্ছে একটা হলো চেক আউট আর একটা হচ্ছে চেক ইন। সো চেক আউট আর চেক ইন বুঝলে মোটামুটি তুমি ইয়াটা বুঝবা। এই এত পড়া আচ্ছা, বেশি কিছু নাই, সবই হলো একটা ছবি বুঝবে। আমি ছবিটা এইখান থেকে না বুঝে আইকাই বুঝে। ঠিক আছে, সো চেক আউট জিনিসটা হইলো, ধরো তোমার একটা রেপোজিটরি তুমি একটা ভার্সন কন্ট্রোলে রাখছো, ধরো গিট হাব বা এরকম কিছু একটা রাখছো। ঠিক আছে, সো ধরো এখানে একজন আছে এ, তারপরে এখানে আছে একজন বি, তারপরে এখানে একজন আছে ধরো সি। সো ধরো এ হচ্ছে আজকে কয় তারিখ, 6 তারিখ, 6 তারিখে এই রেপো থেকে পুরো প্রজেক্টটাকে নিয়ে কাজ করা শুরু করে। তো ধরো সে কিছু কাজ করলো, দুই একটা ফিচার বানাইলো, দেন সে কি করলো, আজকের মতো কাজ শেষ করে চলে গেল, বাসায় গিয়ে ঘুমায় পড়লো। দেন পরের দিন এ আবার চলে আসছে, এখন কি সে ধরো এইটার উপর আরো একটু কাজ করে, যেটা কালকে বাকি ছিল। বাট এখন একটা জিনিস যেটা হবে সেটা হইতেছে যে এই যে প্রজেক্টটা আছে না, এই প্রজেক্টটাই কি এ একা কাজ করতেছে না, কিন্তু এটাই কিন্তু বি সি ডি আর অনেক লোকজন কাজ করতেছে। ঠিক আছে, এরকম আরো অনেকে কাজ করতেছে। সো এ যে গতকালকে বা 6 জুনে কাজটা করে বাসায় চলে গেছে, ততক্ষণে কি এই বি সি ডি ই এফ জি এরা কি আরো বিভিন্ন রকম কাজ করে এখানে কি ঢুকায় ফেলছে না বা পুশ করে ফেলছে না কাজগুলো। সো এ যদি তার পিসিতে গতকালকে যেই জিনিসটা সে নিছিল এই রেপোজিটরি থেকে, এই যে এইটাতেই কাজ করতে থাকে, তাহলে কি সে কি বলতে পারে যে সময় থেকে বা পরিস্থিতি থেকে একটু পিছায় গেছে না। তো পরবর্তীতে সে যখন তার এই চেঞ্জ গুলা এখানে দিতে যাবে, তখন সে কি বলবে, রেপোজিটরি তারা কি বলবে যে এই রেপোজিটরিটা পুরান একটা ভার্সন, এটার মধ্যে অনেক রকমের পরিবর্তন অলরেডি হয়ে গেছে, তো তোমার চেঞ্জ অনেক রকমের প্রবলেম হবে। তো এই কারণে রেকমেন্ডেড হইল ডেভেলপাররা যে যখন একটা কোলাবোরেটিভ প্রজেক্টে কাজ করবে, যখনই সে কাজ শুরু করবে, রেকমেন্ডেড হইল সে এই জায়গা থেকে বা মেইন রেপোজিটরি থেকে সব স্টেট অফ দ্য আর্ট বা কারেন্ট জিনিসগুলা যেন ফেচ করে নেয়, নিয়ে তার উপরে কাজ করে। ঠিক আছে, তারপরে ধরো এখন এ কাজ করলো তার 3 দিন পর, তো সে যদি তার পিসিতে থাকা বর্তমান কোডেই কাজ করে, তাহলে ওই যে আবার বললাম যে তার মধ্যে এরা অনেক কিছু করে এখানে পুশ দিয়ে ফেলে। সো এ যখন নতুন করে কাজ করবে, তার উদ্দেশ্য হবে লেটেস্ট ভার্সনটাকে ফেচ করে। ঠিক আছে, তো এই যে তুমি যখনই কাজ করো না কেন, তুমি হচ্ছে মেইন রেপোজিটরি বা মাদার রেপোজিটরি লেটেস্ট ভার্সনটা তোমার পিসিতে নিয়ে নাও বা তোমার আইডিতে নিয়ে নাও, এটারই বলে হচ্ছে চেক আউট। ঠিক আছে, এমন কইরো না যে আজকে সকালে তুমি একটা ভার্সন নিছো, এটাতে তুমি 1-2 দিন কাজ করছো, এটাতেই কাজ করতে থাকো, কারণ 1-2 দিনে মানুষ আরো হাজার হাজার চেঞ্জ করে। তো তুমি যখনই বসবা নতুন ভার্সনটা নিয়ে,
এটারই বলে চেক। ঠিক আছে, সো এই যে রেপোজিটরিতে প্রতিনিয়ত মানুষজন নতুন নতুন জিনিস চেঞ্জ করে করে দিবে, যেমন এই লাল জিনিসগুলো হলো নতুন ইনকামিং চেঞ্জ আর কি। সো যখনই কেউ কাজ করবে তার উচিত হবে এই জিনিসগুলো হলো চেক আউট করে করে দেবে, যেন সে যেন এই লেটেস্ট আপডেট গুলাকে নেওয়ার পরে তার উপরে কাজ করে। ঠিক আছে, তাইলে ঝামেলা কম। ওকে, তো এটা হলো চেক আউট। আর চেক ইন হইলো জাস্ট এটার উল্টা। চেক ইন হইলো, ধরো এই প্রজেক্টেই তোমার হচ্ছে এই যে লোকজন কাজ করতেছে, সো প্রতিনিয়ত যখন যার যে জিনিসটা করা হয়ে গেছে সে জাস্ট এটা এখানে পুশ করে দিবে। সো এটা পুশ করে দিলে কি, এটা একটা চেক ইন করা হইল। সো ধরো কথার কথা, এটা হইলো আমার মাদার রেপোজিটরি। এই লোকটা ধরো কাজ করে এখানে একটা পুশ করে, মানে একটা চেক ইন করে। সো মাদার রেপোজিটরিতে এই চেঞ্জটা আসে। তার ধরো 1 ঘন্টা পরে এই লোক হইলো কাজ করা শুরু করে। তো তার কিন্তু উচিত হবে এই নতুন চেঞ্জটাকে আবার নিজের কাছে নিয়ে আসা, বা কি করা, চেক আউট করা। তো সেই চেক আউট ভার্সনটা নিয়ে আসলো, দেন সে কি করলো, এটার মধ্যে আরেকটু চেঞ্জ করলো, পরে সে কি করবে, এখন এইটা এখানে পুশ করবে। তাহলে বর্তমান স্ট্যাটাস কি আছে, এই স্ট্যাটাসে আছে এটা। আর এই যে কিছুদিন আগে বা কিছুক্ষণ আগে যে পোস্ট দিছিল তার স্ট্যাটাস কিন্তু এখন এখানে রয়ে গেছে, কারণ সে কি এই অবস্থায় একটা চেক ইন করছে। তো তার উচিত কি হবে, রিসেন্ট বা লেটেস্ট জিনিসটা আবার তার নিজের কাছে নিয়ে আসা। তো সে কি করলো, একটা চেক আউট মাইরা এখানে এই অবস্থা বানাইলো। দেন সে ধরো এখানে আরো কিছু কাজ করে, দেন এই কাজগুলা করার পরে সে কি করবে, এটারে আবার এখানে চেক ইন করে দিবে, দেন এটা এখানে চলে আসবে। দেন অন্য কেউ যখন আবার কাজ করতে যাবে সে একটা চেক আউট করবে, যার ফলে এই সব কিছু তার কাছে। তো এভাবে হইলো পুরা ওয়ার্ক ফ্লোটা চলতে থাকে। ঠিক আছে, তো এটাই হইলো মেইনলি চেক ইন আর চেক আউট এরিয়া। এখানে কিছু লেখা টেখা আছে, এই কথাটাই বুঝাইছে, সেগুলো একটু রিডিং করে নিও তোমরা। এই যে দেখো এখানে তোমার চেক ইন চেক আউটের কিছু এরকম স্যাম্পল বলা আছে। এই যে একজন এখানে একটা চেক ইন দিল, দেন এই জিনিসটা নিয়েই হলো এই এন এর কাজ করা উচিত, তাইলে সে একদম স্টেট অফ দ্য আর্ট জিনিস হিসেবে থাকে, এরকম। ঠিক আছে, সো গেল মোটামুটি। আর এখন হচ্ছে তোমার এই ভার্সন কন্ট্রোলের জন্য কিছু ফ্রি কিছু কমার্শিয়াল সিস্টেমস আছে, যেমন একটা হচ্ছে সিভিএস বা কনকারেন্ট ভার্সন সিস্টেম, একটা হচ্ছে সাব ভার্সন বা এসবিভি। এগুলাই তোমার ওই ইয়াতে উদাহরণ দেওয়া আছে, মানে উদাহরণে বলা আছে। এই যে এগুলো সিভিএস এসভিএম এগুলো, ঠিক আছে। এই যে কপি মডিফাই মার্জ সলিউশনের এক্সাম্পল। ওকে, সো এটা গেল। দেন হচ্ছে তোমার আরো কিছু ইয়া আছে, যেমন বর্তমানে আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি হলো গিট। আর গিটের জন্য আমাদের অনেকগুলা সফটওয়্যার আছে, যেমন গিট হাব আছে, গিট ল্যাব আছে, যে যেটারে প্রেফার করে। সো তারপরে এখন একটা অনেক ইয়ে আছে যে বিট বাকেট নামে আরেকটা, সেটা ইন্ডাস্ট্রিতে অনেক ইউজ হয়। তারপরে কমার্শিয়াল পেইড আরো কিছু আছে, যেমন এই যে সোর্স সেফ মাইক্রোসফটের বিট কিপার, তারপরে মেট্রো ওয়ার্ক, এইসব। তো এই মোটামুটি আমাদের হচ্ছে আজকের পড়ালেখা। তো আজকে মেনলি আমরা যেটা দেখলাম ওটা হচ্ছে যে আমাদের সোর্স কোড ম্যানেজ করবো কেমনে আমরা প্রোডাকশন লেভেলে বা প্রফেশনাল লেভেলে, যখন একটা সফটওয়্যারে অনেক লোকজন কাজ করবে। আর আরেকটা হচ্ছে ভার্সন কন্ট্রোলিংটা, এবং এটার জন্য আমরা হচ্ছে দুইটা ভালো টেকনিক শিখছি। একটা হচ্ছে তোমার লক মডিফাই আনলক, আর আরেকটা হচ্ছে তোমার কি কপি মডিফাই মার্জ। সো এই দুইটা টেকনিকের উপর ভিত্তি করে এই ডিসিপ্লিনটা ডেভেলপ হয়েছে বা গ্রো করছে। ঠিক আছে, সো এই মোটামুটি আজকে আমাদের পড়া। কারো কি কোনো কোয়েশ্চেন বা কিছু আছে? কারো কোনো কোয়েশ্চেন নেই? কেউ কিছু শুনছো? এটা হইলো কথা। ওকে, না কোয়েশ্চেন থাকলে কেউ কি কিছু বলতে চাও? আরে কেউই কোয়েশ্চেন করে না, সবাই জিরো দিয়ে দিবে। না স্যার, না পাঁচ স্যার, মার্ক। আছি। হ্যাঁ বলো, কি কোয়েশ্চেন বলো। না স্যার, কোশ্চেন নাই তো। কোয়েশ্চেন তো না, ওই কি জানি একটা 5 মার্ক আছে না, ভুলে গেলাম নামটা, ওইটাতে সবাই জিরো। ওই যে ক্লাস পার্টিসিপেশন। ঠিক আছে, ওকে, যাই হোক, তাইলে যেটা করি অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি, আর তারপরে আমাদের ছুটি। আর তোমরা তো জানোই যে কালকে আমরা ল্যাবটা করবো না, রেদার হচ্ছে তোমরা 3টা বাজে হচ্ছে আমার অফিসে এসে গ্রুপ আকারে হচ্ছে প্রজেক্টের আইডিয়াটা জাস্ট বলে যাবে। আর জি আমি স্যার। আজকে ক্লাসরুমে একটা ইয়া আপলোড দিয়ে দিব অ্যাসাইনমেন্টের মতো। ওটা হচ্ছে তোমরা একটা ডকুমেন্টে 1 পেজ বা 2 পেজে লিখে যে আইডিয়াটা কি,
ওটা হচ্ছে কালকের মধ্যে জমা দিই, ঠিক আছে? তাইলে ওকে। সো অ্যাটেন্ডেন্সটা নেই আর কি। আর সবাই কিন্তু 3টা থেকে 3টা 20-এর মধ্যেই আইসো, কারণ এরপরে আমি হচ্ছে আমার ক্লাস আছে একটা, ওইটায় চলে যাব। সো এরপরে আবার আমারে পাবা না। তখন হচ্ছে 4টা 40-এর পরে আসতে হবে, ঠিক আছে? ওইটা আসলেও প্যারা নেই, 4টা 40-এর পরেও আসতে পারে কেউ যদি চায়। ওকে। সো আচ্ছা, আমি হচ্ছে নাম ডাকতেছি, তোমরা হচ্ছে একটু প্রেজেন্ট বইলো। আর কেউ যদি ধরো চ্যাটে বা মেসেজে বলে, তাহলে আমাকে একটু বইলো, তাহলে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, কারণ আমি তো আর ওই স্ক্রিনে থাকি না। ঠিক আছে? সো নাম ডাক